আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েল সরলেই দ্রুত ফিরে আসবে হামাস। এরপর জানিয়ে দিব যুদ্ধ পরবর্তী গাজার আরব নিরাপত্তা বাহিনী গঠনের সম্মত হয়েছে মিশর। এদিকে কিমের সঙ্গে যেসব চুক্তি করতে পারেন পুতিন। এরপর জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে পাকিস্তানেও। আরো জানিয়ে দিব আর মানসিক শক্তি ধরে রাখতে পারছে না ইসরায়েলি বাহিনী। সর্বশেষ জানিয়ে দিব হুতি ক্ষেপণাস্ত্রের আঘাতে গ্রিসের কয়লাবাহী জাহাজটি ডুবে গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েল সরলেই দ্রুত ফিরে আসবে হামাস। ইসরায়েল সরলেই দ্রুত ফিরে আসবে হামাস বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান মীর বেন শাবাত। তিনি সতর্ক করে বলেন, খুব দ্রুত যুদ্ধ শেষ করা ঠিক হবে না, কারণ ইসরায়েল সরে গেলেই ফিরে আসবে হামাস। একই সাথে আঞ্চলিক শত্রুরাও বিষয়টিকে ইসরায়েলের দুর্বলতা হিসেবে নেবে। স্থানীয় গণমাধ্যম আরুজ সেভাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মত করেন। তিনি আরো বলেন, যদিও চলমান যুদ্ধে হামাস একটি মারাত্মক চোট পেয়েছে, কিন্তু এটি স্থায়ী হবে না। বেন শাবাত বলেন, হামাস এখনো গাজার প্রধানত শক্তি। তার অধীনে রয়েছে হাজার হাজার শক্তিশালী যোদ্ধা। তাদের রয়েছে সামরিক সদর দফতর, রয়েছে কেন্দ্রীয় কমান্ডো। তারাই হামাসের নীতি ও কাজের মাঝে সমন্বয় করে, সবাইকে সমন্বিতভাবে পরিচালনা করে। তাদের অনেকগুলো কিলোমিটার সুড়ঙ্গ, অস্ত্র এবং লঞ্চ ক্ষমতা। এখনো সর্বত্র রয়েছে হামাসের সক্ষমতা। তবে কিভাবে যুদ্ধের ইতি টানা যায়? যুদ্ধের পরবর্তী গাজায় আরব নিরাপত্তা বাহিনী গঠনে সম্মত হয়েছে মিশর। যুদ্ধ পরবর্তী গাজায় আরব নিরাপত্তা বাহিনী গঠনে সম্মত হয়েছে মিশর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে বাহরাইনে অনুষ্ঠিত সর্বশেষ আরব শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে আলোচনা চলাকালে মিশর গাজা উপত্যকায় একটি আরব নিরাপত্তা বাহিনীতে অংশ নিতে সম্মত হয়েছে। একটি মিশরীয় সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, কায়রো একটি আরব নিরাপত্তা বাহিনীতে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছে, যারা গাজা উপত্যকার নির্দিষ্ট এলাকায় একটি বর্ধিত সময়ের জন্য অবস্থান গ্রহণ করবে। আর তা এই শর্তে যে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকা থেকে পুরোপুরি প্রত্যাহার করা হবে। মিশরীয় সূত্রটি আরও জানিয়েছে, এই নিরাপত্তা বাহিনী সম্পর্কে একটি চুক্তি পৌঁছে গেলে তারা রাফা ক্রসিংয়ের গাজার পাশে এবং গাজা খামের সাথে স্ট্রিপটিকে সংযুক্তকারী অন্য ক্রসিংয়ের গাজার পাশে অবস্থান গ্রহণ করবে। কিমের সঙ্গে যেসব চুক্তি করতে পারেন পুতিন। 2 দিনের সফরে উত্তর কোরিয়া পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তাকে স্বাগত জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। খবর বিবিসির। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর বিমানবন্দরে অবতরণ করেন। গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলে সফর করেন কিম উন। এর পরের বছরগুলোতে, বিশেষ করে ইউক্রেনে হামলার শুরুর পর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক আরো গভীর হয়। পুতিনের উত্তর কোরিয়া সফরকে ইতিবাচকভাবে নিচ্ছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার শঙ্কা, পুতিনের সফরের ফলে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন। পুতিনের সহযোগী ইউরি ইশাকভ সোমবার গণমাধ্যমকে বলেছিলেন, রাশিয়া এবং উত্তর কোরিয়া আলোচনার পরে বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করার পরিকল্পনা করেছে। জানা যায়, উত্তর কোরিয়ার মহাকাশ প্রযুক্তি সহ খাদ্য, জ্বালানি ও বৈদেশিক মুদ্রা খাতে সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে
রাশিয়ার প্রয়োজন অস্ত্র। এ সকল বিষয়ে বড় ঘোষণা আসতে পারে বলে মনে করছেন অনেকে। গত ২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটি পুতিনের প্রথম সফর। এর আগে ২০০০ সালের জুলাইয়ে সর্বশেষ উত্তর কোরিয়ায় গিয়েছিলেন তিনি। তখন দেশটির সর্বোচ্চ নেতা ছিল কিম জং উনের বাবা কিম জং ইল। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে পাকিস্তানেও। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ পাকিস্তানেও হবে। এজন্য প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদের ইরান দূতাবাস। ইরনার প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে ইরানের দূতাবাস এবং পাকিস্তানের 4টি শহরে 28 জনের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এর জন্য কনসুলেট জেনারেলরা প্রস্তুতি নিচ্ছেন। বুধবার দেশটির রাষ্ট্রদূত রেজা আমেরি মোকাদ্দাম বিষয়টি নিশ্চিত করেছেন। আমেরি মোকাদ্দাম বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইসলামাবাদে ইরানের দূতাবাস এবং করাচি, লাহোর, পেশোয়ার ও কোয়েটায় 5টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। করাচিতে সবচেয়ে বেশি ইরানি অবস্থান করেন, তাই মূলত এ ভোট কেন্দ্রে বেশি ভিড় হবে। সেই অনুযায়ী ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরানে ভোট দেওয়ার বয়স 18 বছর। এজন্য জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র লাগে। তবে পাকিস্তানে বসবাসরতদের ক্ষেত্রে সেসব না থাকলেও সমস্যা নেই, তাদের পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারবেন। আর মানসিক শক্তি ধরে রাখতে পারছে না ইসরায়েলি বাহিনী। চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮৬৬৩ সেনাকে মানসিক ও শারীরিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি নেটসেট এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় রাজ্য নিরীক্ষা কমিটির কাছে তথ্য জমা দিয়েছে। তাতে বলা হয়েছে যে সবচেয়ে সাধারণ আঘাতগুলোর ৪২% অঙ্গে হয়েছে। মানসিক ও পরিবর্তিত আঘাতজনিত প্রতিক্রিয়া হয়েছে ২১%। এছাড়া অভ্যন্তরীণ আঘাত ৯%, মেরুদণ্ডের আঘাত ৭%, কান ৮% এবং চোখ 2%। বাকি আঘাতের শতাংশ স্পষ্ট করে বলা হয়নি। হুতি ক্ষেপণাস্ত্রের আঘাতে গ্রিসের কয়লাবাহী জাহাজটি ডুবে গেছে। গ্রিসের মালিকানাধীন কয়লাবাহী জাহাজ টিউটর লোহিত সাগরে ডুবে গেছে। গত এক সপ্তাহ আগে এটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুক্তরাজ্যের সমুদ্র বাণিজ্য অপারেশন গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ পর্যবেক্ষণ ও শনাক্ত করে। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, জাহাজটি সর্বশেষ যে স্থানে দেখা ছিল সেখানে ধ্বংসাবশেষ এবং তেল পাওয়া গেছে। সংস্থাটি উল্লেখ করেছে যে জাহাজটি সম্ভবত 14 মিনিট 19 সেকেন্ড এন 41 মিনিট 14 সেকেন্ড ই অবস্থানে ডুবে গেছে এবং অন্যান্য জাহাজগুলোকে ওই এলাকায় সতর্কতা অবলম্বন করতে বলেছে। লোহিত সাগরের হোদাইদাহ বন্দরে গত 12 জুন গ্রিসের টিউটর জাহাজে ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী রিমোট কন্ট্রোল নৌকা আঘাত হানে। এরপর জাহাজটিতে পানি উঠতে শুরু করে। আঘাতের সময় ইঞ্জিন রুমে থাকা একজন ক্রু সদস্য নিখোঁজ হয়েছেন।